আজকের গুরুত্বপূর্ণ সংবাদে সবাইকে স্বাগতম। আজ 14 নভেম্বর, শুরুতেই হেডলাইন্স। একের পর এক জঙ্গির জন্মদাতা, এবার সাসপেন্ড দিল্লির আল ফালাহ বিশ্ববিদ্যালয়। টার্গেট লালকেল্লা, ইন্ডিয়া গেট। 26শে জানুয়ারি সিরিয়াল ব্লাস্টের প্ল্যান। এবার খাবো কি? দিল্লির বিস্ফোরণে ছেলের তুবড়ে যাওয়া অটো দেখে হাহাকার বাবার, খুঁজে ফেলেন দেহ। কোনো পাইলটকেই দোষারোপ করা হয়নি। আহমেদাবাদ বিমান দুর্ঘটনার মামলায় সুপ্রিম কোর্টে ব্যাখ্যা কেন্দ্রের। এক্সিট পোলকে হাতিয়ার করে চক্রান্ত, বিহার ভোটের ফল প্রকাশের আগে বিজেপিকে তোপ অখিলেশের। বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এখন বিস্তারিত খবর। একের পর এক জঙ্গির জন্মদাতা, এবার সাসপেন্ড দিল্লির আল ফালাহ বিশ্ববিদ্যালয়। শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে জড়িয়েছে একাধিক সন্ত্রাসবাদীর নাম। এবার দিল্লির সেই আল ফালাহ বিশ্ববিদ্যালয়কে সাসপেন্ড করল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ান ইউনিভার্সিটিস, AIU। প্রত্যেক বিশ্ববিদ্যালয়কে সুপথে থাকতে হবে, এই আদর্শ বহন করে AIU সংস্থার তরফে জানানো হয়েছে আল ফালাহ বিশ্ববিদ্যালয় আপাতত সুপথে নেই, তাই AIU থেকে তাদের বহিষ্কার করা হলো। অন্যদিকে ন্যাশনাল মেডিকেল কাউন্সিলও জানিয়েছে তারা পদক্ষেপ নেবে এই বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে। ফরিদাবাদে বিস্ফোরক উদ্ধার এবং বেশ কয়েকজন চিকিৎসকের গ্রেপ্তারির সঙ্গেই জড়িয়ে যায় আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের নাম। তারপরই দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনাটি ঘটে। সূত্রের খবর, আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন চিকিৎসক রয়েছে এই নাশকতার নেপথ্যে। যদিও বিতর্কের মাঝে বুধবার মুখ খুলেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এক বিবৃতিতে তারা সাফ জানিয়ে দিয়েছে ধৃতদের সঙ্গে হাসপাতালের কোনো সম্পর্ক নেই। তাদের দাবি, ধৃতরা ওই হাসপাতালে কাজ করতেন, এর বাইরে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। কিন্তু দিল্লি বিস্ফোরণের আত্মঘাতী জঙ্গি উমর নবী এই আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত ছিল। গত 4 দিনে অন্তত 8 জন চিকিৎসককে গ্রেপ্তার করা হয়েছে। প্রত্যেকের বিরুদ্ধেই নাশকতা ছড়ানোর অভিযোগ রয়েছে এবং সকলের সঙ্গে কোনো না কোনোভাবে জড়িয়ে রয়েছে এই আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের নাম। সে কথা মাথায় রেখেই AIU থেকে আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের মেম্বারশিপ সাসপেন্ড করা হলো। AIU এর নাম বা লোগো ব্যবহার করতে পারবে না আল ফালাহ বিশ্ববিদ্যালয়। যেরকম তদন্ত চলছে তার পাশাপাশি ন্যাশনাল মেডিকেল কাউন্সিলও এই বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে পদক্ষেপ নেবে। উল্লেখ্য, 1997 থেকেই শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে কাজ করার পর 2014 সালে আল ফালাহ বিশ্ববিদ্যালয় তৈরি হয়। কাশ্মীরের একাধিক পড়ুয়া ও চিকিৎসক এই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত ছিলেন। টার্গেট লালকেল্লা, ইন্ডিয়া গেট। 26শে জানুয়ারি সিরিয়াল ব্লাস্টের প্ল্যান। লাল রঙের ইকোস্পোর্ট, সাদা ব্রেজার গাড়ি, মৌলভী ইস্তেকিয়া। তুরস্ক, আফগানিস্তান, সাধারণতন্ত্র দিবস, বাবরি মসজিদ ধ্বংসের তারিখ। এই আপাত বিচ্ছিন্ন সূত্রগুলি নিয়েই তদন্তকারীরা দিল্লি বিস্ফোরণের রহস্যের দরজা খুলতে মরিয়া। আসলে বিচ্ছিন্ন নয়, পরস্পরের সঙ্গে সংযোগপূর্ণ এই প্রতিটি ক্লু। এবং এই যাবতীয় সূত্র থেকে উঠে আসছে চরম বিপজ্জনক এক তথ্য। লালকেল্লার সামনের রাস্তায় যে বিস্ফোরণ ঘটেছে সেটি সম্ভবত ছিল অসতর্কতা এবং আতঙ্কের যোগফলে এক দুর্ঘটনা। আদতে এই বিস্ফোরক সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল অন্য কোনো গোপন লোকেশনে। একটি নয়, একাধিক স্থানে নিরাপদ আশ্রয়ে। কারণ লক্ষ্য ছিল বৃহত্তর ষড়যন্ত্র। নিছক লালকেল্লা এলাকা নয়, রাজধানী নগরীকে সম্পূর্ণ কাঁপিয়ে দিয়ে বহু প্রাণহানির ব্লুপ্রিন্ট তৈরি হয়েছিল। কি সেই প্ল্যান? পুলিশ সূত্রে বলা হচ্ছে, আগামী 6 ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংসের দিন কিংবা 2026 সালের সাধারণতন্ত্র দিবসে দিল্লি জুড়ে সিরিয়াল বিস্ফোরণ ঘটানো। খোদ কেন্দ্রীয় মন্ত্রিসভায় স্বীকার করে নিয়েছে দিল্লির বিস্ফোরণ জঙ্গি হামলা। যদিও এসব প্ল্যান বি। প্রথম প্ল্যান ছিল অন্য। 2005 সালে দীপাবলির প্রাককালে দিল্লির পাহাড়গঞ্জ, সরোজিনীনগর, গোবিন্দপুরী এলাকায় একের পর এক বিস্ফোরণ ঘটে। মৃত্যু হয় 210 জনের। 20 বছর পর পুনরায় সেই দীপাবলির উৎসবেই আবার ধারাবাহিক বিস্ফোরণের নীল নকশা আঁকা হয়েছিল। সেই সুযোগ ঘটেনি। কিন্তু কেন? সেটি জানতে চাইছেন তদন্তকারীরা। ধৃত 3 ডাক্তার সহ অন্যদের জেরা করে উঠে আসছে বিকল্প বিস্ফোরণের প্ল্যানের ষড়যন্ত্র। এবার খাবো কি? দিল্লির বিস্ফোরণে ছেলের তুবড়ে যাওয়া অটো দেখে হাহাকার বাবার, খুঁজে ফেলেন দেহ। পেশায় অটো চালক পুত্রই ছিল সংসারের একমাত্র রোজগারের সদস্য। তাকে হারিয়ে দিশাহারা প্রৌঢ়পিতা থেকে থেকে হাহাকার করে উঠছেন এবার খাবো কি। সোমবার বিকেল 4:45 যাত্রীকে অটোতে বসিয়ে পুরনো দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন রামবালক সাহনির পুত্র। রাত 8:30টায় তাদের বাড়িতে আসে ফোন। দিল্লির লালকেল্লার সামনে বিস্ফোরণের কথা সেখান থেকেই জানতে পারেন প্রৌঢ়। শুনে বুকটা ছ্যাঁত করে উঠেছিল। ঘটনাস্থলে ছুটে গিয়েছিলেন, কিন্তু পুত্রকে আর ফেরাতে পারেননি। সাহনির পুত্র পেশায় অটো চালক, সংসারের একমাত্র রোজগারের সদস্য ছিলেন তিনি। তার মৃত্যুর পর কিভাবে সংসার টানবেন, 2 মেয়ের পড়াশোনার খরচ কিভাবে জোগাবেন ভেবে কুলিয়ে উঠতে পারছেন না প্রৌঢ়। থেকে থেকে কপাল চাপড়াচ্ছেন, হাহাকার করে উঠছেন, বলছেন এবার খাবো। 2005 সালে সরোজিনীনগরের বিস্ফোরণের ঘটনায় ভুক্তভোগীরা লালকেল্লা কাণ্ডে ক্ষতিগ্রস্তদের পরিবারের সদস্যদের সান্ত্বনা দিতে বৃহস্পতিবার একটি জমায়েতের আয়োজন করেছিলেন। সেখানেই উপস্থিত ছিলেন পুত্রহারা প্রৌঢ়।
সংবাদ সংস্থা পিটিআইকে তিনি বলেছেন, আমার 2 মেয়ে এখনও পড়াশুনো করছে, আমি অনেক দিন ধরে অসুস্থ, ছেলেই আমাদের বাড়ির একমাত্র রোজগেরের সদস্য ছিল, ও আর নেই, এবার আমরা খাবো কি। বিকেলে যাত্রী নিয়ে বেরিয়েছিলেন পুত্র, তারপর ফেরার পথে হয়তো আরও যাত্রী পেয়েছিলেন। কি হয়েছিল, কোথায় গিয়েছিলেন কিছুই জানে না পরিবার। ঘটনার খবর পেয়ে পুত্রের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেছিলেন প্রৌঢ়, পারেননি। বিস্ফোরণস্থলে পৌঁছে প্রথমে অটোটিকে দেখতে পান। ঘটনার অভিঘাতে তা একেবারে দুমড়ে মুচড়ে গিয়েছিল। তা দেখেই প্রৌঢ় আন্দাজ করে নিয়েছিলেন পুত্রের পরিণতি। কিছুক্ষণ পর তার ক্ষতবিক্ষত দেহও খুঁজে পান। তার কথায়, প্রথমে আমি অটোটা দেখলাম, সাংঘাতিক অবস্থায় ছিল, ভেবেছিলাম ছেলের হয়তো বড়সড় কোনো আঘাত লেগেছে। ও যে এভাবে চলে যাবে ভাবতেও পারিনি। ওর মুখের বাঁ পাশে লাল দাগ হয়ে গিয়েছিল। দিল্লির বিস্ফোরণে এখনও পর্যন্ত 13 জনের মৃত্যু হয়েছে, আরও বেশ কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনাকে সন্ত্রাসবাদী হামলা বলে উল্লেখ করছে ভারত সরকার। অবিলম্বে দোষীদের চিহ্নিত করে কঠোর শাস্তি দেওয়া হবে, আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই মতো তদন্ত চলছে। পুলিশ একাধিক সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে। এই ঘটনায় জম্মু ও কাশ্মীরের একাধিক চিকিৎসকের যোগ পাওয়া গিয়েছে। এক্সিট পোলকে হাতিয়ার করে চক্রান্ত। বিহার ভোটের ফল প্রকাশের আগে বিজেপিকে তোপ অখিলেশের। লখনৌয়ে সাংবাদিকদের কাছে এক্সিট পোল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন সপা সভাপতি। বিহার নির্বাচনে এনডিএ জোট এগিয়ে থাকায় ক্ষোভ প্রকাশ করলেন সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব। লখনৌয়ে তিনি সাংবাদিকদের কাছে এক্সিট পোল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন। তার মতে, এক্সিট পোল আসলে অসাধুতার মঞ্চ তৈরি করে। অখিলেশ যাদব সরাসরি অভিযোগ করেন, জনমতকে প্রভাবিত করার জন্য বিজেপি গণমাধ্যমকে ব্যবহার করছে। বিজেপি ক্ষমতা পেতে নানা কৌশল নিচ্ছে। তিনি বলেন, তারা নিজেদের প্রচারেই ব্যস্ত, মানুষের সঙ্গে কোনো কাজেই তারা করেননি। আর এই প্রসঙ্গে যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশকে তুলনায় টেনে আনেন তিনি। সভাপতি বলেন, সরকার কৃষক ও তাদের সমস্যা নিয়ে কোনো কথা বলে না। সাম্প্রদায়িক আলোচনা ছাড়া এই সরকারের মুখে আর কিছু শোনা যায় না। অথচ রাজ্যে বেকারত্ব, মূল্যবৃদ্ধি ও কৃষকদের সমস্যা দিন দিন বেড়েই চলেছে। অখিলেশের বক্তব্য, দেশের নতুন প্রজন্ম সহনশীল, তারা গণতন্ত্রে বিশ্বাসী, তাই তারা চট করে কোনো আন্দোলনে যেতে চান না। তিনি সরকারের স্বদেশী নীতি নিয়েও কড়া সমালোচনা করেন। অখিলেশ বলেন, এই সরকারের আড়ালে রয়েছে বিদেশপ্রীতি। তা না হলে চীনের ওপর শুল্ক আরোপ করছে না কেন? কৃষকদের জন্য সব প্রকল্প কেবল ডিজিটাল কাগজেই সীমাবদ্ধ। বাস্তবে কৃষকের জমি, সার এবং শ্রম সবই লুট হচ্ছে। এছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভুটান সফর নিয়েও প্রশ্ন তোলেন তিনি। কেন বারবার গোয়েন্দা ব্যর্থতা দেখা দিচ্ছে? এর দায়িত্ব কে নেবে তা জানতে চেয়ে বিজেপিকে চড়া সুরে আক্রমণ করেন অখিলেশ। কোনো পাইলটকেই দোষারোপ করা হয়নি। আহমেদাবাদ বিমান দুর্ঘটনার মামলায় সুপ্রিম কোর্টে ব্যাখ্যা কেন্দ্রের। তদন্তের প্রাথমিক রিপোর্টে এএআইবি বলেছিল, রানওয়ে ছাড়ার পরে জ্বালানির সুইচ আচমকা বন্ধ হয়ে যাওয়ার কারণেই বিমানটি ভেঙে পড়ে। এই সময়ে ককপিটে 2 পাইলটের কথোপকথনও প্রকাশিত হয়েছিল। আহমেদাবাদ বিমান দুর্ঘটনার প্রাথমিক তদন্ত রিপোর্টে কোনো পাইলটকেই দোষারোপ করা হয়নি। সুপ্রিম কোর্টে স্পষ্ট করল কেন্দ্রীয় সরকার। এয়ার ইন্ডিয়ার পাইলট সুমিত সবরওয়ালের বাবা পুষ্পরাজ সবরওয়ালের করা মামলায় কেন্দ্র বৃহস্পতিবার এই জবাব দিয়েছে। সুমিত দুর্ঘটনাগ্রস্ত বিমানের প্রধান পাইলট ছিলেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধান করছে তদন্তকারী সংস্থা এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন বোর্ড এএআইবি। কয়েক মাস আগে তারা তদন্তের একটি প্রাথমিক রিপোর্ট দিয়েছিল। সেই রিপোর্টের ভাষা নিয়ে আপত্তি তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন সুমিতের বাবা। সেই মামলাতেই এবার কেন্দ্র অবস্থান স্পষ্ট করল। তদন্তের প্রাথমিক রিপোর্টে এএআইবি বলেছিল, রানওয়ে ছাড়ার পর জ্বালানির সুইচ আচমকা বন্ধ হয়ে যাওয়ার কারণেই বিমানটি ভেঙে পড়ে। এই সময় ককপিটের ভিতরে 2 পাইলটের মধ্যে কয়েক সেকেন্ডের কথোপকথন প্রকাশ করা হয়েছিল। তাতে একজনকে বলতে শোনা যায়, কেন তুমি জ্বালানির সুইচ বন্ধ করে দিলে? অন্যজন উত্তরে বলেন, আমি কিছু বন্ধ করিনি। কোন পাইলটের বক্তব্য তাও স্পষ্ট করা হয়নি ওই রিপোর্টে। তবে অনেকে ধরে নেন, সুমিত জ্বালানির সুইচ বন্ধ করেছেন বলে অভিযোগ করেছেন অপর পাইলট ক্লাইভ কুন্দর। বিদেশি সংবাদ মাধ্যমও এই মর্মে রিপোর্ট প্রকাশিত করেছিল। এতে ভেঙে পড়েন সুমিতের নবদ্বীপর বাবা পুষ্করাজ। কেন্দ্রের তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানিয়েছেন, দুর্ঘটনার দায় কারো ওপর চাপিয়ে দেওয়া হয়নি। প্রাথমিক রিপোর্টে কারণ ব্যাখ্যা করা হয়েছে মাত্র। কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রকও এর আগে বিবৃতি দিয়ে জানিয়েছিল, কোনো ব্যক্তিবিশেষকে দোষী বলে মনে করা হচ্ছে না। এই পরিস্থিতিতে এএআইবির অনুসন্ধানে অন্য কারো হস্তক্ষেপ তদন্তের ক্ষতি করতে পারে, জানিয়েছে কেন্দ্রের আইনজীবী। এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় সুপ্রিম কোর্টের কোনো অবসরপ্রাপ্ত বিচারপতির তত্ত্বাবধানে নিরপেক্ষ তদন্তের আবেদন জানিয়েছিলেন সুমিতের বাবা। শীর্ষ আদালতের বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে এই মামলার শুনানি হচ্ছে। গত শুনানিতে বৃদ্ধকে সান্ত্বনা দিয়েছিল আদালত। বিচারপতি কান্ত বলেছিলেন, দুর্ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক, কিন্তু আপনার ছেলে দোষী এমনটা মনে করছেন কেন? এটা মনে করা উচিত নয়। ভারতের কেউ বিশ্বাস করে না যে দুর্ঘটনায় পাইলটদের গাফিলতি ছিল। কেন্দ্রের আইনজীবীর বক্তব্য, এই ধরনের দুর্ঘটনার ক্ষেত্রে আন্তর্জাতিক প্রক্রিয়া মেনে আন্তর্জাতিক অসামরিক বিমান পরিবহন সংস্থা ICAO এর সঙ্গে সঙ্গতিপূর্ণভাবে কাজ করে এএআইবি। গত কয়েক মাসে তদন্ত অনেক দূর এগিয়েছে।
এখন অন্য হস্তক্ষেপ কাম্য নয়। আদালত কেন্দ্রকে এই সংক্রান্ত বক্তব্য লিখিত আকারে হলফনামা দিয়ে জানাতে বলেছে।